সংবিধানে ফাউন্ডিং ফাদার্সদের জন্য আলাদা করে কোনো জায়গা রাখার কোনো জায়গা আছে বা থাকতে পারে বলে আমরা মনে করি না, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হবে, বাংলাদেশের কনস্টিটিউশন বাংলাদেশের জনগণের জন্য হবে। কোনো একজন, দুজন, তিনজন, চারজন ব্যক্তি বিশেষ যদি সেই সংবিধানে ইস্টাবলিশড হয়, তাহলে আবার আমরা ওই জায়গায় যাব যে ওই একজন, দুইজন, তিনজন, চারজনের পরিবার তখন টান দিবে ওই যে আপনার কনস্টিটিউশন সাংবিধানিক ডকুমেন্ট, ওইখানে আমার বাপের নাম আছে, এটা আমার বাপের সম্পত্তি। এই দেশ কারোর বাপের সম্পত্তি না। 1972 সালের সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোনো সংসদ নয়, 1970-এর পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ কর্তৃক অনুমোদিত সংবিধান। এখানে মুজিববাদকে কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা এবং রাজনৈতিক দুর্বিসন্ধির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, যা গত 15.5 বছরে শেখ হাসিনার দানবীয় ফ্যাসিস্ট সরকার পূর্ণতা দিয়েছে। আমরা পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংবিধানে সংযোজিত দেখতে চাই, যা মুক্তিযুদ্ধের 3টি মূলনীতিকে ধারণ করবে, 24-এর গণ অভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়িত করবে এবং ফ্যাসিবাদকে চিরতরের জন্য রুখে দেবে। প্রিয় বন্ধুগণ, আমরা সংবিধানের আদর্শিক এবং কাঠামোগত সংস্কার চাই, তবে পরিষ্কার করে আবারও বলছি, সংবিধান সংস্কার, পরিবর্তন এবং পরিমার্জনের একমাত্র এখতিয়ার জনগণের ভোটে নির্বাচিত সংসদের। আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের গঠিত কমিশনের প্রস্তাবনা আমাদের জন্য রেখে যাবেন এবং পরবর্তী নির্বাচিত সংসদ জনগণের মতামতের ভিত্তিতে সেটা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে 7-এর ক অনুচ্ছেদ যুক্ত করে সংবিধানের 1/3 50টির বেশি অনুচ্ছেদকে সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয়, যা বর্তমান সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করার একটি অপকৌশল। এর মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগকে মারাত্মকভাবে রহিত করা হয়েছে। আমরা সংবিধানের যে কোনো ধারাকে রাষ্ট্রীয় প্রয়োজনে সংশোধনযোগ্য দেখতে চাই বলে আমাদের প্রস্তাবনায় উল্লেখ করেছি। আমরা বলেছি, আওয়ামী ফ্যাসিবাদকে স্মরণ করিয়ে দেয়া সংবিধানে সংযোজিত জাতির পিতার স্বীকৃতি, জাতির পিতার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণের বিধান বর্তমান সংসদ থেকে বাদ দিতে হবে, বর্তমান সংবিধান থেকে বাদ দিতে হবে। এছাড়াও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের দায়মুক্ত সংক্রান্ত বিধান সংবিধানের 2য় ভাগের 12 গ অনুচ্ছেদ সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল বা সংশোধনের সুপারিশ করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা চাই সংবিধানের 55-র 2 অনুচ্ছেদ সংশোধন করে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা নির্দিষ্ট করা হোক। সংবিধানের 2য় অধ্যায়ে বর্ণিত জাতীয়তাবাদের ব্যাখ্যা পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ অন্তর্ভুক্ত করার সুপারিশ আমাদের রয়েছে। বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ, নিজ ধর্মের বাণী প্রচার, তথ্য প্রাপ্তির অধিকার এবং উচ্চশিক্ষার অধিকারকে মৌলিক মানবাধিকার হিসাবে সংবিধানের স্বীকৃতি প্রদান করার কথা আমরা বলেছি। আমরা চাই জাতীয় মানবাধিকার কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঘোষণা করে এর ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও জনপ্রশাসন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করছে কিনা সেটা যাচাইকরণ এবং এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকরণের উদ্দেশ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা সম্পন্ন একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। আমরা চাই আইনসভার কেউ উপজেলা প্রশাসনের কাজে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন না। সংবিধানে এমন বিধান সংযোজন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আদালতের নির্দেশনা আইনসভা কতটুকু বাধ্যতামূলকভাবে মেনে চলবে
সেটা সংবিধানে সুস্পষ্ট হতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে স্বতন্ত্র বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার বিধান সংবিধানে সংযোজন করতে হবে। এছাড়াও সংবিধানের ৯৫ গয়ের ২ ধারা সংশোধন করে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে। নির্বাচনকালীন সময়ে আইনসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং ইলেকটোরাল কলেজ বা নির্ধারিত নির্বাচক মণ্ডলী দ্বারা রাষ্ট্রপতির নির্বাচনের বিধান সংবিধানে সংযোজনের সুপারিশ আমরা রেখেছি। ৫টা বড় দাগে সংবিধান সংস্কার কমিশন আমাদের কাছে জানতে চেয়েছে আমরা সংবিধানে কি সংস্কার দেখতে চাই। সেই ৫টা বড় দাগে ওভারঅল আমরা ৩২টা রিফর্ম উপস্থাপন করেছি, ৩২টা রিফর্ম উপস্থাপন করেছি। এর বাইরে যে আরও কিছু থাকতে পারে না তা না, কিন্তু যেই দাগে তারা চেয়েছেন আমরা সেই দাগে তাদেরকে জানিয়েছি। আমরা আশাবাদী যে এগুলো সবগুলোই তারা সুনজর দেবেন। তারা কতখানি পারবেন এটা নিয়ে আমি অ্যাবসলিউটলি শিওর না এখন পর্যন্ত। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সংবিধান কতখানি পুনর্লেখন না সংযোজন। দেখেন, আমাদের একটা ডকুমেন্ট আছে, আসলে কিছু আছে ভাষার বিড়ম্বনা। আমার কাছে এখন এখানে ৩ পাতা আছে, এই ৩ পাতার ৯০% লাইন আমি চেঞ্জ করে দিয়ে ৯০% নতুন লাইন দিয়ে বা সংযোজন করে বা অ্যাডিশনাল দিয়ে এটাকেও আমি সংযোজন বা কারেকশন বলতে পারি। আবার যেহেতু 90% আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি পুনর্লিখন বলতে পারি। এটা ভাষার বিড়ম্বনা। আমরা বলছি যে সংবিধান আমাদের একটা আছে, আজকেও যদি আপনার নতুন করে একটা সংবিধান লিখতে হয় তাহলে বিশ্বে যতগুলো গণতান্ত্রিক দেশ আছে সেখানে সংবিধানের মডেল আছে। আপনি র্যান্ডম নতুন একটা ডকুমেন্ট বানাবেন না, এই মডেলগুলো নিয়েই আপনি বানাবেন। ৭২ সংবিধানও মডেলগুলো নিয়েই বানানো হয়েছিল। এই মডেলের ভিতরে সংবিধানে যেগুলো লেখা ছিল তার ভিতরে অনেক ভুল ত্রুটি ছিল। একনায়কতন্ত্র নিয়ে আসা, আপনার গণতন্ত্র খর্ব করা অনেকভাবেই, এই জায়গাগুলো আমাদের মূল নজর দিতে হবে। সো সেইভাবে আমরা মনে করি বড় দাগে অনেক সংস্কার প্রয়োজন, কিন্তু এটাকে আমরা পুনর্লিখন বলতে রাজি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাচ্ছি না। আমরা প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে জানতে চেয়েছেন এবং সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে এগুলো নিয়ে আরও ওপেন ডায়ালগ, অ্যাজ অপোজ টু শুধু একটা লিখিত ডকুমেন্ট, আরও ওপেন ডায়ালগ হলে আরও ভালো হতো, আমরা আরও খুশি হতাম। বাট এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তারা চেয়েছেন বলে তাদেরকে আমরা দিচ্ছি। এবং এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যেটা দেখতে চাই যে ওনারা সবার কাছ থেকে শুনে সবগুলো সংযোজন নিয়ে সুন্দর এমন একটা কাঠামো তৈরি করবেন যেইটা তারা জনগণের কাছে পৌঁছে দিতে পারবেন বা আমাদের কাছেও পৌঁছে দিতে পারবেন যে সর্বসম্মতিতে এই জিনিসটা তারা পেয়েছেন। সর্বসম্মতিতে পেয়েছেন, এইটা যদি তারা এস্টাবলিশ করতে সক্ষম হন, তখন যেই নির্বাচিত হোক, আমরা বিশ্বাস করি আমরা নির্বাচিত হব, ডাজন্ট ম্যাটার, যেই নির্বাচিত হোক তার উপরে জনগণের প্রেশারটা থাকবে ওই সংবিধানকে তারপর র্যাটিফাই করে নতুন বাংলাদেশের সংবিধান হিসেবে অ্যাকসেপ্ট করা। আমরা বিশ্বাস করি একদম সবভাবে, মানে পুরোপুরিভাবে বিশ্বাস করি যে তাদের সেই সদিচ্ছা আছে এবং সেই সদিচ্ছা নিয়েই তারা সঠিকভাবে কাজ করতে চেষ্টা করছেন। কাজের ভেতরে ভুল ত্রুটি হতেই পারে। ওনারা প্রথমত সরকার পরিচালনা সবসময় নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করে। সো যারা 30 বছর মনে করেন চালিয়েছে সরকার, মনে করেন যারা সেক্রেটারিজের কথা বলেন বা মিনিস্ট্রিতে যারা কাজ করছে, তারাও নতুন যখন সমস্যার সম্মুখীন হয় তখন পুরনো জ্ঞান বা অভিজ্ঞতা দিয়ে নতুন প্রবলেমগুলো তারা সলভ করতে পারে না। আর আমরা আমাদের এই মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে পেয়েছি তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, কিন্তু তাদের সরকার পরিচালনার অভিজ্ঞতাটা নেই। সো তার জন্য ভুল ত্রুটি তাদের কাছ থেকে আরেকটু বেশি হতে পারে বা হবে, এটা এগেন কোনো সারপ্রাইজিং কিছু না। কিন্তু তাদের সদিচ্ছা আছে, তারা বাংলাদেশের জনগণের জন্য এখন পর্যন্ত কাজ করছেন, আমাদের জন্য কাজ করছেন এবং আমাদেরকে যতখানি পারেন সম্পৃক্ত রেখে কাজ করছেন। আমরা তবুও আমাদের একটা ডিমান্ড তাদের প্রতি আছে যে সম্পৃক্ততাটা যদি আরও বাড়ে তাহলে তাদের কাজটাও আরও সোজা হয় এবং কাজগুলো আরও সুন্দরভাবে আরও পরিপূর্ণভাবে কমপ্লিট করা যেতে পারে। বিভিন্ন রাষ্ট্রে, সকল রাষ্ট্রের ফাউন্ডিং ফাদার হয় না। যেই রাষ্ট্রগুলো ইন্ডিপেন্ডেন্স লাভ করেছে তাদের ফাউন্ডিং ফাদার বা ফাদার্স হয়ে থাকে। এবং আমরা সবচেয়ে বেশি গুণগত মানে যেই দেশগুলো বেশি কার্যকরী, তার যে রাষ্ট্রগুলোর গণতন্ত্র বেশি কার্যকরী, সেই জায়গাগুলোতে আমরা ইউজুয়ালি যেই কয়টাই আছে, সবগুলোতে নেই কিন্তু ফাউন্ডিং ফাদার্স, বাট যেই কয়টাতে আছে সেটাতে ফাউন্ডিং ফাদার্স আছে, মানে যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আপনার ওই দেশের স্বাধীনতায়, সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, তাদেরকেই ফাউন্ডিং ফাদার্স বলে। যেমন যুক্তরাষ্ট্রেই যদি দেখেন অনেকজন ফাউন্ডিং ফাদার্স আছেন। আমাদের দেশেও যদি সেই সম্মাননা দিতে হয়, সেই সম্মানটা দিতে এবং দেওয়াটা প্রয়োজন, ঐতিহাসিক কারণে প্রয়োজন, আমাদের জাতীয়তাবাদ ভিত্তির কারণে প্রয়োজন। কিন্তু সেই ভিত্তির জন্য কয়েকজন ব্যক্তি আছেন যাদের
অবদান ছাড়া, মানে যাদের বিশালভাবে অবদান ছাড়া আমরা স্বাধীনতা পেতাম না, আমাদের স্বাধীন রাষ্ট্র পেতাম না। আমরা বিশ্বাস করি তারা সবাই একত্রিতভাবে ফাউন্ডিং ফাদার্স। পয়েন্টটা সেখানে না, আপনার প্রশ্নটা ছিল হলো সংবিধান। সংবিধানে ফাউন্ডিং ফাদার্সদের জন্য আলাদা করে কোনো জায়গা রাখার কোনো জায়গা আছে বা থাকতে পারে বলে আমরা মনে করি না, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হবে, বাংলাদেশের কনস্টিটিউশন বাংলাদেশের জনগণের জন্য হবে। কোনো একজন, দুজন, তিনজন, চারজন ব্যক্তি বিশেষ যদি সেই সংবিধানে ইস্টাবলিশড হয়, তাহলে আবার আমরা ওই জায়গায় যাব যে ওই একজন, দুইজন, তিনজন, চারজনের পরিবার তখন টান দিবে ওই যে আপনার কনস্টিটিউশন সাংবিধানিক ডকুমেন্ট, ওইখানে আমার বাপের নাম আছে, এটা আমার বাপের সম্পত্তি। এই দেশ কারোর বাপের সম্পত্তি না। আমরা যতগুলো দিয়েছি সবগুলো উল্লেখযোগ্য বলেই আমরা দিয়েছি, এবং প্রত্যেকটা আমরা যে 32টা সংস্কার এজেন্ডা দিয়েছি বা ইস্যু দিয়েছি, এই মানে পয়েন্ট দিয়েছি, এই 32টাই আপনার এই যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, যেন আগামীতে কখনো কোনো ডিক্টেটোরিয়াল বা ফ্যাসিস্ট সরকার আমাদের সরকার ব্যবস্থার মধ্যে থেকে আসতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করবার জন্য যেই 32টা আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। মানে আমরা কিন্তু গুরুত্ব কম এগুলো আর হাত দেইনি, এগুলো আমরা আপনাদেরকে এখনই বলে দিচ্ছি নভেম্বরের 30 তারিখে আমরা আমাদের ফুল হোয়াইট পেপার পাবলিশ করব, সেখানে সব ইস্যুসগুলো থাকবে। আমরা সংবিধান সংস্কার কমিশনকে যে 32টা দিচ্ছি, এই 32টা আমরা ভাবছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর ভিতরে কোনোটা একটা দুটো কম বেশি নাই, 32টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রশাসন কমিশন থেকে শুরু করে আরও কিছু আছে, তবে মেইন পয়েন্টটা যেটা হবে হলো যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। সো এই যে 3টা কম্পিটিশন থাকবে, জুডিশিয়ারি, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, এই 3টার ভিতরে ক্ষমতার পুরোপুরি ভেঙে দেওয়া হবে এবং ফুল কম্পিটিশন থাকবে এই 3টার ভিতরে। আর একই সাথে জনপ্রশাসন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে আছে, কাজ করছে কিনা সেটা যাচাইকরণ এবং এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকরণের উদ্দেশ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা সম্পন্ন একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে বলে আমরা চেয়েছি।